টি-20তে বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে 50 উইকেটের ক্লাবের নতুন সদস্য। বাংলাদেশ পাকিস্তান প্রথম টি-20। লাহোরে টস জিতে ব্যাটিং বেছে নিয়ে পাকিস্তান ভালো করতে পারেনি, কিন্তু প্রথম 2 ওভারে 2 ওপেনারকে ফেরানোর পর চাপ বাড়াতে পারেনি টাইগাররা। ঘুরে দাঁড়িয়ে পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে 52 রান তোলে স্বাগতিকেরা। তানজিম সাকিব ভাঙেন হারিস আর সালমান আগার 48 রানের জুটি। টাইমিংয়ের গড়বড়ে 18 বলে 31 রান করা হারিসের ইনিংসের ইতি। বিস্ফোরক ব্যাটিংয়ে সালমান পূরণ করেন 50। তানজিম সাকিবের করা 10ম ওভারে একটা ছক্কা 2টা 4 হাঁকান তিনি। 34 বলে 56 রান সালমান আগার ব্যাটে। হাসান মাহমুদ পাকিস্তানের কাপ্তানকে ফিরিয়েছে। হাসান নওয়াজ 44 রান করেছেন মাত্র 22 বলে। বল হাতে শামীম পাটোয়ারি নজর টেনেছে। 4 ওভারে 31 রান খরচ করে খুশ দিলের উইকেট শিকার করেছে। শেষ দিকে ঝড় তুলেছেন শাদাব খান। 25 বলে ওর 48 রান। 7 উইকেটে 201 রান পাকিস্তানের বোর্ডে। বড় টার্গেটে 14 রানেই ভাঙল বাংলাদেশের উদ্বোধনী জুটি। পারভেজ ইমনকে ফেরালেন হাসান আলী। তবে তানজিদ তামিম মার কাটারি। 2টা 4 3টা ছক্কা হাঁকিয়েছেন তিনি। 17 বলে 31 রান করা তানজিদের উইকেটটাও শিকার করেন হাসান আলী। ম্যাচটা টি-20। তাওহিদ হৃদয় ভুলে গিয়েছিলেন কি? ডট বল খেলে চাপ বাড়িয়েছেন তিনি। লিটন শুরুতে দেখে শুনে খেললেও সেট হয়ে মারমুখী। 30 বলে 48 রান করেই শেষ তার কেরামতি। 22 বলে 17 রান করে আউট হয়ে হৃদয় দলকে বিপদে ফেলে গেছেন। এরপর শামীম পাটোয়ারি দ্রুত বিদায় নিয়েছেন। 4 রানে আউট রিশাদ হোসেন। টি-20 ব্যাটিং কিভাবে করতে হয় টিমমেটদের শেখালেন জাকের আলী। এই শটটা খেলতে আগে ভাগেই পজিশনে পৌঁছে যান তিনি। এরপর বলকে উড়িয়ে পাঠালেন সীমানার বাইরে। বাকিদের বোধের উদয় কবে হবে? হাসান আলীর বলেও একই কায়দায় সফল হন জাকের আলী। তবে পরের বলে আউট। 20 বলে 36 রান জাকেরের ব্যাটে। শেষ পর্যন্ত পাকিস্তানের জয়। 3 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। শুক্রবার দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশের মিডফিল্ড এখন সাউথ এশিয়ার সেরা। জাতীয় ফুটবল দলের হেড কোচ হাভিয়ার কাবরেরা নিজেই বলেছেন সেই কথা। হামজা, শমিত, ফাহমিদুলকে নিয়ে 26 সদস্যের প্রাথমিক দল দিয়েছে বাফুফে। দীর্ঘদিন পর দলে ফিরেছেন ফরওয়ার্ড সুমন রেজা। অর্ণবাপের রিপোর্ট। ফুটবল এখন আর শুধু খেলা নয়, হয়ে উঠেছে আবেগের জায়গা। আর সেই আবেগের নতুন জোয়ার এনেছেন হামজা চৌধুরী, শমিত সোম আর ফাহমিদুলরা। ইতালির লিগে খেলা ফাহমিদুলের ঢাকায় পা রাখার মধ্য দিয়েই শুরু হয়েছে দিনের উন্মাদনা। ফুটবল এখন শহরের প্রতিটি কোণে, সমর্থকদের প্রতিটি শিরায়। জাতীয় দলের হেড কোচ হাভিয়ার কাবরেরা এই মুহূর্তে যেন সময়ের সঙ্গে দৌড়াচ্ছেন। যেই মাঠে তৈরি করতে চান সাফল্যের নতুন ইতিহাস, সেই জাতীয় স্টেডিয়ামের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে তিনি দিয়েছেন বেশ কিছু পরামর্শ। সবুজ ঘাসের সঙ্গে গড়ে তুলতে চান নিবিড় সম্পর্ক। খেলোয়াড়দের জন্য তৈরি করতে চান উপযোগী পরিবেশ। দুপুরে মাঠ পরিদর্শন করে বিকালেই করেন দল ঘোষণা। ফাহমিদুলকে নিয়ে নিজের অবস্থান করেছেন পরিষ্কার। সে একজন প্রতিশ্রুতিশীল খেলোয়াড় নিঃসন্দেহে, কিন্তু এমন সব প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের ক্ষেত্রে আমাদের ধৈর্য ধরতে হবে এবং ধাপে ধাপে এগোতে হবে। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের আগে 4 জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই 2 ম্যাচের জন্য 26 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। এবার অভিষেকের অপেক্ষায় শমিত সোম। ইতালি লিগে খেলা ফাহমিদুল ইসলামও আছেন স্কোয়াডে। বাংলাদেশের মিডফিল্ড এখন সাউথ এশিয়ার সেরা, মানতে নেই কোনো বাধা। নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ায় আমাদের মিডফিল্ড অন্যতম সেরা। হামজা, সামিতের মতো খেলোয়াড়রা অনেক গুণ সম্পন্ন। সামিতের মানিয়ে নিতে কিছু সময় লাগবে, কারণ সে কানাডা থেকে এসেছে, দীর্ঘ ভ্রমণ ও ভিন্ন আবহাওয়ার কারণে। অনেকদিন পর ফরওয়ার্ড সুমন রেজা ফিরেছেন জাতীয় দলে। স্কোয়াডে নতুন মুখ মোহামেডানের জাহিদ হাসান শান্ত। সবশেষ ভারতের বিপক্ষে খেলা 24 জনের
বাংলাদেশের স্কোয়াড থেকে বাদ পড়েছেন সোহেল রানা জুনিয়র, চন্দন রায় আর শাকিল হোসেন। আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেলকে কেন দলে রাখা সম্ভব হয়নি দিয়েছেন সেই ব্যাখ্যা। 30th of May at 7 o'clock. They will report in the... কিউবা মিচেলের বাংলাদেশের পাসপোর্ট পাওয়া এবং ফিফার ক্লিয়ারেন্স সহ বেশ কিছু বিষয়ে আনুষ্ঠানিকতা এখনো বাকি আছে, তাই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই প্রাথমিক স্কোয়াডে রাখা হয়নি। 30শে মে শুরু হচ্ছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প, যেখান থেকে গড়ে উঠবে নতুন স্বপ্নের দল, গড়ে উঠবে দেশের ফুটবলের আগামী দিনের গল্প। এই দল শুধু 26 জন খেলোয়াড়ের নাম নয়, এটা 16 কোটির স্বপ্ন, যে স্বপ্নে লাল সবুজ ফিরে পেতে চায় হারানো গৌরব, ফিরে পেতে চায় এশিয়ার সম্মান। অক্টোবর 2024-এর পর কখনোই আন্তর্জাতিক ক্রিকেটে পা ফেলেননি সাকিব। নানান ব্যস্ততা আর লিগ খেলে বেড়ানোর অপার সুযোগের মুখে কখনো লাল সবুজের জার্সি গায়ে জড়াবেন কিনা কে জানে। অনেক কিছু হয়ে গেলে ভিন্ন কথা, কিন্তু আপাতত সাকিবের ব্যস্ততা ফ্রাঞ্চাইজি লিগ। চুক্তি অনুযায়ী সেসব খেলবেন, আর এটাই হতে পারে সাকিবের প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলার সবচেয়ে সেরা মাধ্যম। বয়সের ভারে পারফরমেন্সে ভাটা পড়ায় আন্তর্জাতিক ক্রিকেট আর সাকিব একসঙ্গে পা মিলিয়ে হাঁটতে পারবেন কিনা তা নিয়ে যখন সন্দেহ, ততক্ষণে খবর উঠেছে সাকিব খেলবেন গ্লোবাল সুপার লিগ। বাংলাদেশ থেকে পারফর্ম করবে রংপুর রাইডার্স, সেই দলের হয়ে জিএসএল মাতানোর কথা শোনা যাচ্ছে। এমনটা হলে জুলাই মাসে এই টুর্নামেন্টে সাকিবকে পাওয়া যেতে পারে। ফ্রাঞ্চাইজ লিগে সাকিবের ব্যস্ততার আরেক আসর হতে পারে জিএসএল। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব যদি না খেলেন তাহলে অনেকটা ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারিনের মতো অবস্থা হবে। শুধুমাত্র লিগ খেলে বেড়ানো নারিন ভিন্ন ভিন্ন 19টি দলে খেলেছেন এমন তথ্য পাওয়া যায়। অন্যদিকে সাকিব নাম লিখিয়েছিলেন 22টি আলাদা আলাদা দলে। নারিন আর সাকিবের অবস্থা প্রায় একই। ক্রিকেটের দুই কিংবদন্তির রেকর্ডও প্রায় এক। স্বীকৃত টি-20 ক্রিকেটে 600 উইকেটের কাছাকাছি দাঁড়িয়ে আছেন সুনীল নারিন, আর মাত্র 7 উইকেট হলে সাকিবও ছুঁয়ে দেখবেন 500টি টি-20 উইকেট। এমন রেকর্ডস নিয়ে সাকিব নারিনরা আরও কয়েক বছর অনায়াসেই ক্রিকেট খেলতে পারবেন। তবে সাকিবের সামনে সুযোগ আছে এলপিএল, আইএল, টি-20-র মতো লিগ খেলে বেড়ানো। ফিট থাকলে এসব লিগে সাকিবকে নিয়মিত দেখতে পাওয়ার কথা। এছাড়াও সাকিব নিজেও বলেছেন তিনি বেশ কটা দলের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন, আগামী কয়েক মাস সেসব লিগ খেলে বেড়াবেন। আন্তর্জাতিক ক্রিকেটে এত রেকর্ড যার নামের পাশে, সেই ক্রিকেটার কি শেষ বেলায় লিগ খেলেই বিদায় নেবেন? আবু নাইম, 71। আগমন সৌদি ক্যাম্পে 2 সপ্তাহ ট্রেনিং, এরপর সেখান থেকে বিদায়। মাঠে না নেমেও তারকাখ্যাতি পাওয়া ফাহমিদুল ইসলাম অবশেষে বাংলাদেশের মাটিতে। এশিয়ান কাপের বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে অংশ নিতে সকাল 8:30টায় ঢাকা এসছেন ইটালিয়ান লিগে খেলা এই ফুটবলার। বিমানবন্দর থেকে গেছেন টিম হোটেলে। ফাহমিদুলের আগমনের বিস্তারিত জানাচ্ছেন হাসান সজীব। ইতালির রোম থেকে ঢাকায় প্রায় 7,500 কিলোমিটার লম্বা জার্নি। তারপরেও ফাহমিদুল ইসলামের চোখে মুখে ছিল হাসি। বেশ চিলমুড়ে ছিলেন এই ফুটবলার। তাকে বরণ করে নিতে এয়ারপোর্টে উপস্থিত হয়েছিলেন সমর্থকেরা। তবে আফসোস, তাকে সেই ফুলটা দিতে পারেননি। কারণ ফাহমিদুল ইসলাম যখন এয়ারপোর্ট থেকে ঠিক বের হচ্ছিলেন, সমর্থকেরা গেট খুলে ভেতরে প্রবেশ করে। ফাহমিদুল হয়তোবা বুঝতেই পারেননি যে আসলে, বা ভাবেননি যে এমন একটা পরিবেশ তৈরি হবে। ফাহমিদুল ইসলাম যখন সৌদি আরবের তায়েফে কন্ডিশনিং ক্যাম্প করে ভারতের বিপক্ষে ম্যাচের আগে, এরপর তিনি দলের সঙ্গে বাংলাদেশে ফেরেননি, তিনি চলে গিয়েছিলেন ইতালি। এবং তখনই সমর্থকেরা আন্দোলন করে, যেটা বাংলাদেশের ফুটবলের ইতিহাসে একটা বিরল ঘটনাই, যে কোনো একটা ফুটবলারের এখনো লাল সবুজের জার্সিতে অভিষেক হয়নি, তবে তাকে দলে নেয়ার জন্য সমর্থকেরা রাস্তায় নেমে পড়েছে। বয়সটা কিন্তু মাত্র 18, এটা আপনাকে বুঝতেই হবে। এবং হাভিয়ার কাবরেরা বলছিলেন যে তিনি আসলে এখনো জাতীয় দলের জন্য প্রস্তুত নন। তবে এই মতের সাথে একমত হতে পারেননি অনেকে। সমর্থকেরা এটার পক্ষে বিপক্ষে নানা কথা বলেছেন। এরপর গল্পটা আপনারা সবাই জানেন। বাফুফের সভাপতি তাবিত আওয়াল তিনি নির্দেশনা দেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে যাতে প্রাথমিক স্কোয়াডে ফাহমিদুলকে নেওয়া হয়, এবং তারপরেই হাভিয়ার কাবরেরা ফাহমিদুলকে দলে অন্তর্ভুক্তি করেন। তবে তিনি আসলে একাদশের সুযোগ পাবেন কি পাবেন না সেটা পরবর্তী ঘটনা, সেটা হাভিয়ার কাবরেরার ডিসিশন। তবে এই যে ফাহমিদুল ইসলাম ইতালির রোম থেকে ঢাকায় আসলেন, তাকে ঘিরে মিডিয়া কাভারেজ, তাকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস, এটা কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য একটা ইতিবাচক দিকই হয়ে দাঁড়াবে। ফাহমিদুল বারবার হাত জাগিয়েছেন এবং ভক্তদের প্রতি তিনি গতকালই জানিয়েছিলেন যে ভক্তদের প্রতি শুধুমাত্র ভালোবাসা এবং ধন্যবাদ। তিনি নিজেকে উজাড় করে দিতে চান। বয়সটা কম,
ফাহমিদুল ইসলাম এবং যত প্রবাসী ফুটবলার রয়েছে, লোকাল ফুটবলার রয়েছে, তারা হয়তো ঠিক এই ছবিটার মতো যে ধুলোবালি জমে আছে, সিন্ডিকেট নামে যে ধুলোবালি জমে আছে, সেটা হয়তোবা তারা সবাই মুছে দিবেন। আসসালামু আলাইকুম। প্রতিদিন তো আমরা অনেক খবরই দেখি, অনেক খবর সম্পর্কে আইডিয়া করি, কিন্তু আমি আপনাদের কাছে এমন একটা খবর প্রতিদিন নিয়ে আসবো যেটা কিনা অনেক রিলেটেড এবং সত্য। সো আমি আপনাদের কাছে নিয়ে আসবো খেলার খবর, যেখানে প্রতিদিন রিলেটেড বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল রিলেটেড খেলার খবর থাকবে এবং সেটি প্রতিদিন সকাল 9টা থেকে সম্প্রচার করা হবে। এবং এজন্য আপনারা কি করবেন, এজন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশ থেকে বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনারা কি রিলেটেড ভিডিও চাচ্ছেন। আমি আমার নেক্সট একটা ইউটিউব চ্যানেল খুলতেছি, ওখানে অবশ্যই আমি ওখানে আপলোড করব এবং আপনাদের মতামত অনুযায়ী আমি সেখানে সেই রিলেটেড ভিডিও বানাবো।